প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম। ভাই, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকার কয়েকটা হেডলাইন আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা এটা নিয়ে আলাপ করব। প্রথম আলোতে হেডলাইন হয়েছে মার্কিন গণতন্ত্র, হামলাকারীরা জিততে পারেনি, কি করেছি মূল্যায়ন করবে জনগণ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। ক্ষমতার অন্যায্য ব্যবহারের মাঠ প্রশাসনে বিশৃঙ্খলা। জনকণ্ঠ হেডলাইন করেছে উন্নয়নের পথে কোনো বাধাই মানব না, মাননীয় প্রধানমন্ত্রী। মেট্রো রেল এবছরেই চালু হবে, জাপানি রাষ্ট্রদূত বলেছেন। সমকাল হেডলাইন করেছে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নৈরাজ্য, পার্লামেন্ট ভবনে হামলা, নিহত 4। পথ যত কঠিন হোক লক্ষ্যে পৌঁছাতেই হবে, মাননীয় প্রধানমন্ত্রী। ইত্তেফাক হেডলাইন করেছে নজিরবিহীন তাণ্ডবে রক্তাক্ত মার্কিন কংগ্রেস, 4 জন নিহত, হতাশ ট্রাম্প, ক্ষমতা হস্তান্তরে রাজি। মানবজমিন হেডলাইন করেছে ট্রাম্পের ব্যর্থ অভ্যুত্থান। বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন হয়েছে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডব, উন্নয়নের পথে সব বাধা দূর করব, মাননীয় প্রধানমন্ত্রী। কালের কণ্ঠ হেডলাইন করেছে বরেন্দ্র জনপদ, মরুভূমিতে ফল উদ্যান, এক যুগে আমরা কি করেছি, বিচারের ভার জনগণের। আমাদের সময় হেডলাইন করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে নজিরবিহীন তাণ্ডব, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী যেতে হবে বহুদূর। ভোরের কাগজ হেডলাইন করেছে মার্কিন ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডব, টিকা দ্রুত আনার সব চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। ভোরের কাগজ হেডলাইন করেছে ক্যাপিটল ভবন তছনছ, বাইডেনকে প্রেসিডেন্ট অনুমোদন, দুর্নীতিবাজদের আর ছাড় নয়, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে সাইফুল ভাই, যে দেশের গণতন্ত্রকে নিয়ে আমরা সমীহ করি, যে দেশ গণতান্ত্রিক চর্চার শিষ্টাচার অন্যকেও শেখায়, সেই দেশে গতকাল বা এই সময়ে যা ঘটছে সেটা নিয়ে কি বলবেন? এটি একটি নজিরবিহীন ঘটনা এবং অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, আমাদের চিন্তারও বাইরে ছিল। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যে কাজগুলো ঘটছিল, যে কর্মকাণ্ড তিনি করছিলেন, যেভাবে কথাবার্তা বলছিলেন, যেভাবে বিবৃতি দিচ্ছিলেন, সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্বিধাবিভক্ত করছিলেন, এই প্রক্রিয়াটা কিন্তু আমরা আগাম বুঝতে পারছিলাম। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে তার বক্তব্য এবং নির্বাচনের ফলাফল যখন আসতে শুরু করলো, পরাজয় যখন তিনি দেখলেন, তখন যে তার প্রতিক্রিয়া, তার দলের প্রতিক্রিয়া, অন্যদের প্রতি তার অসহিষ্ণু আচরণ, এগুলো কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। কিন্তু সব শেষে আমরা অনেক সময় বলি যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু শেষটা যে এত তালগোল পাকিয়ে ফেলবে এটা কিন্তু আমাদের চিন্তার বাইরে ছিল। এক ধরনের সন্ত্রাসী দিয়ে অভ্যুত্থানের চেষ্টা করেছে ট্রাম্প, যেটা মার্কিন গণতন্ত্রে যেটা চিন্তাই করা যায় না। মার্কিন গণতন্ত্রের কথা অনেকে বলেন, আমি মার্কিন গণতন্ত্রকে একটু ভিন্নভাবে দেখি। এই কারণে তারা সারা বিশ্বে গণতন্ত্রের ছবক দেয় বটে, অসাম্প্রদায়িকতার কথা বলে বটে, কিন্তু তারা কি গণতান্ত্রিক? না নিজের দেশে, না দেশের বাইরে। তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ বাঁধিয়ে দেয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে ধরে নিয়ে চলে যায়। কিসের জোরে? শক্তির জোরে, পেশির জোরে। সেখানে গণতন্ত্র কোথায় থাকে? মোড়ল, একটা মোড়লিয়ানা, একটা আমরা বিশ্বে আমরাই শ্রেষ্ঠ, এই মনোভাব তাদের অমানবিক করে তুলেছে, অগণতান্ত্রিক করে তুলেছে। আমরা এখন আজকে জানতে ইচ্ছে করে ঢাকায় যারা ইউরোপিয়ান রাষ্ট্রদূত রয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন, তারা এই খবরটি কি দেখেন নাই? তারা এখন কি বলবেন? তারা কি ঘর থেকে বেরোচ্ছেন না কেন? তারা একটা স্টেটমেন্ট দিচ্ছেন না কেন? কেন তারা এখন আপনার মর্নিং পার্টি করছেন না, ব্রেকফাস্ট পার্টি করছেন না কেন? ঢাকায় তো একটা বোমা ফুটলে তারা একটা স্টেটমেন্ট করে দিচ্ছে। ঢাকায় যদি একজনকে কোনো কারণে কারো মানবাধিকতা বিঘ্নিত হয়, 2, 4, 5, 10 জনের যদি হয়, সেই জায়গাটায় তারা যেই রিয়াকশনটা শো করেন, আজকে 4 জন মারা গেল তাদের পার্লামেন্ট ভবনে, কংগ্রেস ভবনে, কই তাদের তো কোনো বিবৃতি নাই। সেখানে ভাঙচুর হলো, লুটপাট হলো, সংঘর্ষ হলো, কই কোনো তো তাদের বিবৃতি নাই। একটি নির্বাচন হলো, নির্বাচনের মধ্য দিয়ে বাইডেন
কে জয়ী ঘোষণা যখন করা হবে সেই মুহূর্তে আক্রমণ হলো, কই বিবৃতি তো নাই। নির্বাচনী প্রক্রিয়া মেনে নেন, গণতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন করেন, কই তারা তো এখন বলে না। সেক্ষেত্রে কি সাইফুল ভাই এটা ব্যাপার হয় না যে অনেক অনেক বড় লোকদের বা বড় বাড়ির লোকদেরকে বলাটাও একটা সাহসের ব্যাপার? একটা ব্যাপার আমি খুব সুস্পষ্টভাবে বলি যে এই যে তারা যে গত 20 বছরে যে আচরণটা বাংলাদেশে করেছে রাষ্ট্রদূতরা, তথাকথিত আমাদের ডোনার কান্ট্রি এই সুযোগ নিয়ে, তথাকথিতভাবে বড় দেশ এই সুযোগ নিয়ে, তথাকথিতভাবে মোড়ল দেশ এই সুযোগ নিয়ে, এটা চরম অন্যায় করেছে আমার দেশের। এবং এই অন্যায়ের কিছু দায় আমাদের রাজনীতিবিদরাও আছে, আমাদেরও আছে। হ্যাঁ, কিছু হলেই তো আমরা আবার দেন দল। আমরা কেন তাদের কাছে ছুটে যাই? তারা কি আমাদের গণতন্ত্র দিয়ে দেবে? তারা কি আমাদের নির্বাচন সুষ্ঠু করে দেবে? কারা করবে নির্বাচন সুষ্ঠু? যারা নির্বাচনের জন্য মারামারি করে পার্লামেন্ট ভবনে 4 জন মারা যায়। বাংলাদেশের পার্লামেন্ট ভবনে কি 4 জন মারা গেছে কখনো? এই প্রশ্নটা আজকে আমার মনে হয় 2-1 দিনের মধ্যে সমস্ত রাষ্ট্রদূতদের ডেকে পরিস্থিতিটা ব্যাখ্যা করা দরকার, যে খবরদার আর কখনো কোনো সময় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অনেক রক্তের বিনিময়ে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, 30 লক্ষ শহীদের, বঙ্গবন্ধুর এই রাষ্ট্র, জাতির পিতার এই রাষ্ট্র, মুক্তি সংগ্রাম করেছি আমরা, স্বাধীনতা হচ্ছে 50 বছর, মুক্তি সংগ্রাম করেছি আমরা 1948 সাল থেকে। সেই দেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনো রকম আঘাত করে এরকম কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করব না, কোনো বক্তব্য গ্রহণ করব না। আপনারা আপনাদের সীমাবদ্ধতার মধ্যে থাকেন, সীমারেখার মধ্যে থাকেন। সীমাবদ্ধতা এবং সীমারেখা যদি অতিক্রম করেন তাহলে আমরা আমাদের মতো ব্যবস্থা গ্রহণ করব। আজকে পত্রপত্রিকা ভারতে কিছু হলে তো আপনি সেই বিবৃতি দেন না কেন? অনেক বড় রাষ্ট্র, কেন আপনাদের স্বার্থ সেখানে বেশি? বাংলাদেশ হলে আপনারা ঝাঁপিয়ে পড়েন। আর এই ঝাঁপিয়ে পড়ার পেছনে যারা ইন্ধন দেয় তাদেরকে বিচার করতে হবে। যারা ঝাঁপিয়ে পড়ার পেছনে ইন্ধন দেয়, যারা কিছু হলেই কূটনীতিকদের কাছে ছুটে যায়, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কোন কোন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে, সেই সব দূতাবাসের সাহায্য নেয়, এটা কারা? এদের চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে এদের আইনের আওতায় আনতে হবে। আপনি দেশের ঊর্ধ্বে তো কিছু না। অবশ্যই অবশ্যই যে কথাটা বলছিলাম, এই কথাটা প্রাসঙ্গিকভাবে এতক্ষণ যেটি বললাম, কিন্তু আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন, আপনি নির্বাচন হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে এই অবস্থায় এসছে, যেখানে আপনি কংগ্রেসে যখন যৌথ অধিবেশনে যখন বাইডেনকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হবে, ঠিক সেই মুহূর্তে পরাজিত ট্রাম্প তিনি তার সমর্থকদের সেখানে ডাক দিলেন। কিসের জন্য ডাক দিলেন? একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ডাক দিলেন। তিনি কিসের জন্য ডাক দিলেন? যে 4 জন মানুষকে হত্যা করার জন্য ডাক দিলেন। এই দায় কে নেবে? নিশ্চয়ই এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার দেখবে, কিন্তু আমাদের ব্যথিত করে, আমাদের আহত করে এই কারণে যে এরা আবার আমাদের গণতন্ত্র ব্যাপারটাতে এটাই যে ওরা যখন আমাদের অসাম্প্রদায়িকতা শিক্ষা দিতে আসে। আপনি বলেন ফিলিস্তিনে যখন মা মারা যায়, নারী শিশু যখন নির্যাতিত হয়ে মারা যায়, ব্যানটের খোঁচায় মারা যায়, তখন এদের মানবাধিকার কোথায় থাকে? আফগানিস্তানে মানবাধিকার কোথায় থাকে? সাদ্দাম হোসেনকে মেরে ফেললো, তারপরে বলে আমাদের ভুল হয়েছে। ভুলের খেসারটা কে দেবে? লিবিয়ায় মেরে ফেললো গাদ্দাফিকে। আপনি সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারেন। হ্যাঁ, করতে পারে। বিশ্ব তো আর আলাদা কিছু না। কোনো একটি দেশে যদি গণতন্ত্র বিপন্ন হয়, কোনো একটি দেশে যদি মানবাধিকার বিপন্ন হয়, সেখানে সেই দেশের অভ্যন্তরীণ শক্তিকে সামগ্রিকভাবে আপনি নৈবিত্তিক অবস্থান থেকে সহযোগিতা করতে পারেন। আপনার লক্ষ্য থাকবে গণতন্ত্রটা, আপনার লক্ষ্য থাকবে মানবাধিকার, আপনার লক্ষ্য কে আপনার দাসত্ব স্বীকার করে সেটি না, কে আপনার অনুগত সেটি না। আপনি অনুগতদের বসানোর জন্যে জনপ্রিয় লোকদের আপনি পরাজিত করে দিচ্ছেন, অনুগতদের আপনি প্রতিষ্ঠিত করার জন্যে জনপ্রিয় লোকদের বলি দিয়ে দিচ্ছেন, একজন সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে আপনি হত্যা করছেন। এই কিছুই ব্যাপার। আজকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, একসময় আপনি জানেন 2 শক্তির বিশ্ব ছিল, সেই সুযোগটা আপনি নিচ্ছেন, কিন্তু এটা কতদিন? আপনার ঘরই তো এখন আগুন লেগেছে, ঘরই তো পড়ে যাচ্ছে। আসলে সময় তো এখন ঘর সামলান, আসলে এখন ঘর সামলানোই খুব জরুরি ব্যাপার। আমরা একটু আমাদের দেশের দিকে আসি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল
তার ভাষণে অনেকগুলো মানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটার হেডলাইন যদি আমি আপনাকে পড়ে শোনাই, উন্নয়নের পথে সব বাধা দূর করব, এবং সেখানে বলা আছে পথ যত কঠিনই হোক লক্ষ্যে পৌঁছাতে হবে, দ্রুত টিকে আনার চেষ্টা, দুর্নীতিবাজদের ছাড় নয়, একযুগে কি করেছি মূল্যায়নের ভার জনগণের, বহির্বিশ্বে বাংলাদেশ সমীহের নাম, পদ্মা সেতু আগামী বছরেই, করোনা স্বাভাবিক হলে স্কুল কলেজ খুলবে, রোহিঙ্গা ফেরাতে চাই আন্তর্জাতিক উদ্যোগ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আপনি জানেন যে 2 বছর পূর্তি উপলক্ষে এই পর্বে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আসলে এটি এই সরকারের, আওয়ামী লীগ সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রায় 12 বছর একটানা দেশের রাষ্ট্র ক্ষমতায় তারা আছেন, দেশ পরিচালনা করছেন, যেটি মাননীয় প্রধানমন্ত্রী নিজের ভাষায় বলেন যে দেশের সেবক হিসেবে তিনি কাজ করছেন। আমরা এই 12 বছরের উন্নয়নের ধারাটা কিভাবে দেখছি? 12 বছরের উন্নয়নের ধারাটা বড় বড় মেগা প্রকল্প তো আছে, তার বাইরে আপনি মানুষের জীবন লাইফস্টাইলটাও অনেক বদলে গেছে, অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এটি একেবারে তৃণমূল পর্যায়ে থেকে একেবারে উপর মহল পর্যন্ত জীবনাচারটাও বদলে গেছে। মানুষের ব্যয় ক্ষমতা বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের আমাদের রিজার্ভ বেড়েছে। আপনি দেখেন রিজার্ভ 44 বিলিয়ন ডলারের উপর হয়ে গেছে। আপনি দেখেন যে আমাদের রেমিটেন্স এত সমস্যার মধ্যেও করোনাকালীন বিশ্ব অর্থনীতি যখন পর্যুদস্ত, তখনও কিন্তু আমাদের অর্থনীতি অনেকটাই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। জীবন এবং জীবিকা পাশাপাশি নেয়ার যে পরিকল্পনা, যে কৌশল মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, তার একটা রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। এবং পাচ্ছি বলেই একটা সময় কি চিন্তা করা হয়েছিল, যখন করোনা আসলো মনে করা হয়েছিল যে হাসপাতালে জায়গা হবে না, চিকিৎসক থাকবে না, পথে মরে পড়ে থাকবে, লাশ দাফন করার লোক থাকবে না, কবরস্থানে জায়গা পাওয়া যাবে না, এরকম একটা চিন্তার মধ্যে, কিন্তু একটা ধারণার মধ্যে অথবা একটা আলোচনার মধ্যে আমরা ছিলাম। আল্লাহর অশেষ রহমত, সেই জায়গাটা থেকে তো আমরা বেরিয়ে এসেছি। আমাদের বাংলাদেশের আমরা সতর্কতা অবলম্বন করছি, মাস্ক ব্যবহার করছি, আমরা করোনা ভ্যাকসিন আনার উদ্যোগ গ্রহণ করেছি, এবং এই ক্ষেত্রে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য অনেকগুলো প্যাকেজ ঘোষণা করা হয়েছে, অর্থনৈতিক প্রণোদনা দেওয়া হয়েছে, নানা জায়গায় বেতন দেওয়া হয়েছে, যারা দুস্থ তাদের সাহায্য করা হয়েছে, এককালীন সাহায্য বা তারপর দীর্ঘমেয়াদী সাহায্য, অনেকগুলো পরিকল্পনা করা হয়েছে। এবং এইসব পরিকল্পনার কিন্তু রেজাল্টও কিন্তু আমি যেটা বললাম যে যেটি আমাদের হয়তো আরও অনেক দিন লাগতো ঘুরে দাঁড়াতে, কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি, অস্বীকার করার কোনো উপায় নেই। এই জায়গায় কি আমি একটি প্রসঙ্গ তুলতে চাই আপনার কাছে, যে আমরা সবকিছুই দৃশ্যমান দেখছি এবং আসলে উন্নয়ন অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেখান থেকে আমরা দুর্নীতির লাগামকে টেনে ধরতে পারছি? একটা কথা স্পষ্ট, সেটা হলো যে এই দুর্নীতির বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী 0 টলারেন্স দিয়েছেন, এবং মাদকের বিরুদ্ধে এই তিনটি আমি যেটি বারবার বলি যে আমাদের স্বাধীনতার 50 বছর নিরবিচ্ছিন্নভাবে আমরা গণতন্ত্রের চর্চা করতে পারি নাই। আমাদের দুবার সামরিক শাসন এসছে, অবৈধ সরকার এসছে, অগণতান্ত্রিক সরকার এসছে, এবং তত্ত্বাবধায়কের নামে অতিরিক্ত সময় ক্ষেপণকারী সরকারকেও আমরা দেখেছি, যে কারণে স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রটা নিরবিচ্ছিন্নভাবে আমরা চর্চা করতে পারি নাই। এটি এক। আরেকটি হলো আমাদের এইভাবে দেখতে হবে, সেটি হলো যে 1971 সালে একটি বিরাট শক্তি আমাদের কাছে পরাজিত হয়েছে। সেই শক্তির দোসররা, সেই দোষীর আশ্রয় প্রশ্রয় যারা দিয়েছে, তারা কিন্তু রয়ে গেছে, এবং তারা কিন্তু বারবার ছোবল মেরেছে। প্রতিশোধ নেওয়ার স্পৃহা থেকে তারা বারবার বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের সমস্ত অর্জনকে ভিন্ন পথে চালিত করার তারা অপপ্রয়াস নিয়েছে। আপনি দেখেন স্বাধীনতার 3.5 বছরের মধ্যে কেন জাতির পিতাকে হত্যা করতে হবে? কেন হত্যা করতে হবে? যিনি সারা বিশ্বের নেতা হিসেবে আবির্ভূত হয়েছে, সেই মানুষটিকে 3.5 বছরের মাথায় কিছু সংখ্যক বিপদগামী লোক কেন হত্যা করল? এই কিছু সংখ্যক লোক সামনে ছিল, এর পেছনে ছিল আন্তর্জাতিকভাবে যারা 71-এ আমাদের বিরুদ্ধে ছিল, এবং দেশীয়ভাবে যারা আমাদের বিরুদ্ধে ছিল, এবং পাকিস্তানের সেই কালো হাত, কালো শক্তি, এবং তারা সম্মিলিতভাবে প্রথমেই 75 সালে আপনার ছোবল মেরেছে। তার আগে তারা ক্ষেত্রটা প্রস্তুত করেছে, পাটের গোদামে আগুন দিয়েছে, ব্যাংক লুট করেছে, থানা লুট করেছে, ফাঁড়ি লুট করেছে, পুলিশ মেরেছে, সিটিং 5 জন এমপিকে দিনের দুপুরে গুলি করে মেরে ফেলেছে। আপনি নৈরাজ্যটা চিন্তা করেন, স্বাধীন একটি দেশে, স্বাধীন বাংলাদেশে, যখন পুলিশ সেইভাবে গড়ে ওঠে নাই, যখন সেনাবাহিনীও সেইভাবে গড়ে ওঠে নাই, যখন সমস্ত প্রতিষ্ঠানগুলো কাঠামোগত শক্ত ভিত্তির উপর দাঁড়ায় নেই, সেই রকম সময়ে কিন্তু একটা ধাক্কা দিয়েছে।
ধাক্কা দিয়ে ক্ষেত্রটা প্রস্তুত করে জাতির পিতাকে হত্যা করেছে। তারপরে তো এই দেশের ইতিহাসই পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আজকে এসছে। তারা তো চিন্তা করেছিল যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের বিচার করা যাবে না। অনেকে বলেছে এত বছর পরে কেন এই যে কেন এখন তো ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। আপনি চিন্তা করেন স্লোগানটা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, যে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। এখন আবার বিভক্তি সবকিছু ভুলে যান। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনা সেই বিচার করে দেখিয়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের করে নিয়ে এসেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পর, মৃত্যুর পর বলা হয়েছে যে বিচার করা যাবে না, হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। কি অদ্ভুত দেশ! সেই জায়গাটা তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, যদিও আমরা মনে করি যে সেই বিচারটি এখনো সম্পূর্ণ হয়নি। কমিশন গঠন করে ওই বিচারের সঙ্গে আরো যারা জড়িত ছিল, নেপথ্যে এমনকি চিন্তার মধ্যে যারা ছিল তাদেরকে চিহ্নিত করা দরকার, যাতে ভবিষ্যতে কখনো কোনোদিন আর সেটি না করতে পারে। এখন কথা হলো যে 12 বছরে স্থিতিশীলতার মধ্য দিয়ে একটি অর্থনৈতিক অগ্রযাত্রার পথে, জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে, মানোন্নয়নের ক্ষেত্রে আমরা অগ্রসর হচ্ছি। এখন আমাদের দেশটাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, দুর্নীতি আরো অনেক কমিয়ে আনতে হবে। দুর্নীতি আছে, অস্বীকার করে বলা যাবে না যে দুর্নীতিবিহীন একটি সুন্দর বাংলাদেশ, না, দুর্নীতি আছে, সেটা অপচেষ্টা চলছে। দুর্নীতি দমন কমিশন এখন অনেক শক্তিশালী আগের চেয়ে। দুর্নীতি দমন কমিশনে এখন বহু হোমরা চোমরাকে জবাব দিতে যেতে হয়, জিজ্ঞাসাবাদের জন্য যেতে হয়, যেটি আগে কখনো চিন্তাও করা যেত না। বহু বাহিনীর প্রধানকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে, এমপিকে নিয়ে যাওয়া হয়েছে। এটি কি আগে 20 বছর আগে হয়েছে? কখনো দেখেছি আমরা? বলা যেতে পারে যে না, দুর্নীতিটা আমরা এখনো সম্পূর্ণই, কিন্তু এই চেষ্টাটা থাকতে হবে। সন্ত্রাস আছে, মাদক তো এখন একটা ভয়াবহ আকার ধারণ করেছে, সেটিও আমাদের প্রতিরোধ করতে হবে। কারণ মাদকটা যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে আমাদের একটা জেনারেশন ধ্বংস হয়ে যাবে। না, জেনারেশন ধ্বংস হবে এবং সেই জায়গায় উন্নয়নও বাধাগ্রস্ত হবে, শিক্ষা বাধাগ্রস্ত হবে, সংস্কৃতি বাধাগ্রস্ত হবে। আমাদের এখন সংস্কৃতিবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, মর্যাদাবান মানুষ হিসেবে আমরা পৃথিবীতে কিছুটা সম্মান অর্জন করেছি। আজকে শুক্রবার, ছুটির দিন, একটু আশাব্যঞ্জক খবর নিয়ে একটু কথা বলি। মানে দৈনিক জনকণ্ঠে একটি ছোট্ট খবর বেরিয়েছে, মানে সিঙ্গেল কলামে, মেট্রো রেল এবছরই চালু হবে। আসলে ঢাকা শহরের যে অবকাঠামোগত পরিবর্তনগুলো দেখছি, তার মধ্যে মেট্রো রেলটা আমার ভাবতেই ভালো লাগে যে উপর দিয়ে যখন সাই করে ট্রেন চলে যাবে তখন কিরকম লাগবে দেখতে। সেটা এবছরই চালু হবে আমরা মনে করছি। আপনার কাছে এই শুনতে আমি তো তাই জানি যে আপনাদের দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত এই পর্যন্ত চালু হয়ে যাবে, হয়তো এই বছরই আমরা মেট্রো রেলে চড়তে পারবো। এটা তো আমাদের একটা স্বপ্নের মধ্যে ছিল। আপনি পদ্মা সেতু আমাদের একটা স্বপ্নের মধ্যে ছিল, নিজস্ব অর্থ হয় না, আমরা পদ্মা সেতু করেছি। আপনি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দেখেন, একটা আমাদের স্বপ্নের মধ্যে ছিল বাংলাদেশে। 10 বছর আগে আমরা কল্পনাও করিনি। 10 বছর আগে আমাদের স্বপ্নের মধ্যে ছিল ঢাকার চারপাশে রিং রোড হবে, বড় জোর, সেটি হয় নাই। কিন্তু আমাদের মেট্রো রেল হয়ে যাচ্ছে, তার চেয়ে বড় স্বপ্ন। হ্যাঁ, বড় স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আমাদের পদ্মা সেতু, আপনি চিন্তা করেন, পদ্মার এপার ওপার এখন মনে হয় ওই জায়গাটা দেখলে মনে হয় না যে বাংলাদেশ। আপনি যদি বিভিন্ন রকম, আপনি যদি চিটাগাং এর দিকে যাই, কর্ণফুলীর টানেল যখন হবে তখন কি দাঁড়াবে? হয়ে গেছে। বাংলাদেশে আমরা নদীর নিচ দিয়ে আমরা বাংলাদেশ এই প্রান্ত থেকে ওই দুই চট্টগ্রাম পাবো আমরা। সেটাই তো সেই জায়গাগুলো আমাদের একটা বড় সম্ভাবনার জায়গা আমাদের তৈরি হয়েছে। সেই জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, দৃষ্টিসম্পন্ন রাজনৈতিক নেতা দরকার, দেশপ্রেমিক সরকার দরকার এবং দেশপ্রেমিক মানুষ তৈরি করা দরকার। সেই জায়গাটা বঙ্গবন্ধু যে কারণে, কিন্তু উনি অনেক আগেই তিনি বলেছিলেন যে সোনার মানুষ চাই সোনার দেশ গড়তে হলে। সেটা অনবরত আমাদের চর্চা করতে হবে। আমরা বলি যে এখন আমাদের দেশপ্রেমিক মানুষ খুব দরকার, সোনার মানুষ দরকার এবং দেশকে ভালোবাসে, দুর্নীতি থেকে দূরে থাকবে সেরকম এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় মানুষ সাইফুল আলম যে কথাটি বললেন, সোনার দেশের সোনার মানুষ চাই। আসলে আমাদের মানুষগুলো আসলেই সোনার মানুষ। দুর্নীতি যদি আমরা কমাতে পারি, আমরা যদি দেশটাকে ভালোবেসে নিজের জায়গায় দায়িত্ব পালনের সক্ষম হতে পারি, আন্তরিক হতে পারি, তাহলে এই দেশটা একদিন আসলেই সোনার দেশে পরিণত হবে। আজকের ছুটির দিনের সকালটা এবং সারা দিনটা অনেক অনেক ভালো কাটুক। আপনারা ভালো থাকবেন। নিশ্চয়ই আগামীকাল এই সময় দেখা হবে এবং অবশ্যই করোনা বিধি মেনে চলবেন। খোদা হাফেজ।